আমরা পড়বো। তো সুচেতনা খুবই একটা ইম্পর্টেন্ট একটা কবিতা। তো খুবই এইচএসসির জন্য খুবই ইম্পর্টেন্ট হচ্ছে সুচেতনা। ঠিক আছে? তো সুচেতনা পড়ার আগে আমরা আসলে জানা উচিত সুচেতনা কে লিখেছেন? সুচেতনা লিখেছেন হচ্ছে কবি জীবনানন্দ দাশ। তো ওনার সম্পর্কে হালকা টুকটাক একটা ইম্পর্টেন্ট কিছু জিনিস জেনে নেওয়া যাক। আসলে জীবনানন্দ দাশ 1899 সালে 17 ফেব্রুয়ারি বরিশাল জেলায় জন্মগ্রহণ করেন। হ্যাঁ, এখন কথা হচ্ছে এই যে জীবনানন্দ দাশ 1899 সালে জন্মগ্রহণ করেন, এটা আমরা মনে রাখবো হচ্ছে কাজী নজরুল ইসলামের জন্মসাল দিয়ে। তো কাজী নজরুল ইসলামও কিন্তু 1899 সালে জন্মগ্রহণ করেছেন। ঠিক আছে? আচ্ছা, আমরা একটা জিনিস চিন্তা করি যে জীবনানন্দ দাশ কিন্তু আমাদের খুবই পরিচিত একজন কবি। তো উনি উনি কিন্তু অনেক কিছু লিখেছেন। তো অনেক সাহিত্য সাধনায় অনেক কিছু করছেন। তো শেষ মুহূর্তে উনাকে আসলে একটা অলৌকিক একটা কাহিনী ঘটে ওনার সাথে। কাহিনীটা হচ্ছে যে 1954 সালে, অর্থাৎ উনি জন্মগ্রহণ করার পর মাত্র 55 বছর বয়সে, 22 অক্টোবর কলকাতায় ট্রাম দুর্ঘটনার কারণে উনি মারা যান। তো খুবই একটা দুঃখজনক কাহিনী যে ট্রাম দুর্ঘটনার ফলে উনি মারা যান। তো এটা খুবই কাহিনী। তো ওনার এই জিনিসটা খুবই ইম্পর্ট্যান্ট এই জিনিসটা। আর এই যে সুচেতনা যেটা, এটা হচ্ছে অক্ষরবৃত্ত ছন্দে রচিত। আমরা জানি এটা হচ্ছে অক্ষরবৃত্ত ছন্দে রচিত। তো সুচেতনা যে কবিতাটা, সেটা হচ্ছে অক্ষরবৃত্ত ছন্দে রচিত। এটা হচ্ছে একটা ইম্পর্ট্যান্ট একটা এমসিকিউ এর জন্য। এটা যেহেতু আমরা ওয়ান শট পড়তেছি, তাই জন্য আমরা বলে দিচ্ছি। আচ্ছা, জীবনানন্দ দাশের পিতা হচ্ছে সত্যেন্দ্রনাথ দাশ এবং মাতা হচ্ছেন কুসুম কুমারী দাস। ঠিক আছে? তো এটি এই ছিল হচ্ছে ওনার প্রতি একটা ইম্পর্ট্যান্ট একটা এমসিকিউ এর জন্য কিছু জানা কথা। আর একটা জিনিস যে রবীন্দ্রনাথ ঠাকুর জীবনানন্দ দাশের কবিতাকে চিত্র রূপময় বলেছেন। এটা কিন্তু মনে রাখতে হবে যে কবিগুরু রবীন্দ্রনাথ দাশ রবীন্দ্রনাথ ঠাকুর জীবনানন্দ দাশের কবিতাকে চিত্র রূপময় বলেছেন এবং বুদ্ধদেব বসু তাকে বলেছেন নির্জনতম কবি। তাইলে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন হচ্ছে চিত্র রূপময় এবং বুদ্ধদেব বলেছেন হচ্ছে যিনি হচ্ছেন নির্জনতম কবি। এবার আমরা সরাসরি পাঠ পাঠে চলে যাব। তো শুরু করা যাক। আচ্ছা, সুচেতনা। সুচেতনা, তুমি এক দূরতর দ্বীপ বিকেলের নক্ষত্রের কাছে। এটা হচ্ছে ফার্স্ট লাইন। সুচেতনা, তুমি এক দূরতর দ্বীপ বিকেলের নক্ষত্রের কাছে। আসলে এখানে কবি কি বুঝিয়েছেন? এই লাইনটা দ্বারা আসলে কবি বুঝিয়েছেন যে এখানে সুচেতনা হচ্ছেন একজন প্রকৃত শুভ চেতনার ইঙ্গিতবাহী। সুচেতনাকে তিনি শুভ একটা চেতনা ধরেছেন এবং কবির দৃষ্টিতে সুচেতনা আসলে বিচ্ছিন্ন এবং বিক্ষিপ্ত এবং কোনো এক দূরবর্তী দ্বীপ বা নক্ষত্রের মতো। আসলে এখানে তিনি বলেছেন যে সুচেতনা, তুমি এক দূরতর দ্বীপ, অর্থাৎ দূরের একটা দ্বীপের মতো বিকেলের নক্ষত্রের কাছে, একটা বিকেলের নক্ষত্রের মতো। এই চেতনার বিস্তার সর্বত্র হলো। এটা কিন্তু সম্পূর্ণরূপে সব জায়গায় উপস্থিত নয়। তো এটাই, অর্থাৎ তিনি এইখানে যেটা বুঝিয়েছেন যে আসলে সুচেতনা হচ্ছে একটা শুভ 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 চেতনার ইঙ্গিত। এবং তিনি এই সুচেতনাকে কিসের সাথে তুলনা করেছেন? একটা দূরবর্তী দ্বীপ, বিচ্ছিন্ন একটা দ্বীপের সাথে তুলনা করেছেন এবং বিকালের নক্ষত্রের সাথে তিনি এই সুচেতনাকে তিনি কি করেছেন? এই তুলনা করেছেন। তারপরের লাইন হচ্ছে এই পৃথিবীর রক্ত সফলতা সত্য তবু শেষ সত্য নয়। খুবই একটা চমৎকার লাইন। এটা দ্বারা কবি কি বুঝেছেন? পৃথিবীতে সভ্যতার অগ্রগতির সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে হিংসা, বিদ্বেষ, রক্তপাত, হানাহানি। আপাত দৃষ্টিতে এ সকল ধ্বংসাত্মক কর্মকাণ্ডের প্রসার আমাদের উৎক্ষিপ্ত করলেও এটাই আমাদের শেষ কথা নয়। অর্থাৎ এই পৃথিবীতে রক্ত সফলতা সত্য। অর্থাৎ আসলে আমরা জানি যে এই পৃথিবীতে মারামারি, হানাহানি, একে অপরকে খুন করা, এগুলো সত্য। কিন্তু এইটাই আসলে আসল সত্য নয়। এই ধ্বংসাত্মক প্রসার বা এই ধ্বংসের প্রসার আমাদের আসলে কিন্তু মোটেও কল্যাণজনক নয়। আর এটা আসলে এটাই শেষ কথা নয়। বস্তুত প্রেম, ভালোবাসা, তারপর ঐক্যের বন্ধন, এটাই হচ্ছে আমাদের অগ্রগতির মূল সুর। তাহলে এই লাইনটা দ্বারা কবি এগুলোই বুঝেছেন যে এই পৃথিবীর রণরক্ত সফলতা সত্য, কিন্তু শেষ সত্য নয়। তাহলে শেষ সত্যটা কোনটা? শেষ সত্য হচ্ছে বস্তুত প্রেম, ভালোবাসা, ঐক্যের বন্ধনই সভ্যতার অগ্রগতির মূল সুর। আচ্ছা,
এরপরের লাইন বলছেন, পৃথিবীর মানুষকে মানুষের মতো ভালোবাসা দিতে গিয়ে তবু দেখেছি আমার হাতে হয়তো নিহত ভাই বোন বন্ধু পরিজন পড়ে আছে। এটা খুবই খুবই একটা চমৎকার লাইন। এটা যদি তুমি পড়ো তাহলে বুঝতে পারবা। এখানে কবি বলেছেন, পৃথিবীর মানুষকে মানুষের মতো ভালোবাসা দিতে গিয়ে তবু দেখেছি আমারই হাতে হয়তো নিহত ভাই বোন বন্ধু পরিজন পড়ে আছে। অর্থাৎ মানুষের প্রতি ভালোবাসা থেকে তাদের কল্যাণে কাজ করতে গিয়ে কবি দেখেছেন যে এখানে অনেক অশুভ শক্তি আছে। এই অশুভ শক্তির সাথে তিনি সংঘর্ষে লিপ্ত হতে হচ্ছে। সত্য ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে অসংখ্য প্রাণহানি হচ্ছে। এ রক্তপাত এ রক্তপাতে যে শক্তিকে পরাস্ত করা হয়, এই রক্ত আসলে উনারই কোনো ভাই বা বোনের রক্ত। এটাই ভাই বা বন্ধুর রক্ত আর কি। মানে পৃথিবীর মানুষের মতো ভালোবাসা দিতে গিয়ে, অর্থাৎ পৃথিবীর মানুষকে তিনি ভালোবাসা দিতে গেছিলেন। তো এখানে গিয়ে দেখলেন এখানে অনেক অশুভ শক্তি রয়েছে। এই অশুভ শক্তির সাথে তিনি সংঘর্ষে লিপ্ত হতে হয়েছে। হ্যাঁ, এই ভালোবাসা দিতে গেলে বা মানুষের কল্যাণ করতে হলে এই অশুভ শক্তির সাথে কিন্তু তিনি লড়াই করতে হয়েছে। এই লড়াইয়ের ফলে যে রক্তপাত হয়েছে, এই রক্তপাত আসলে কবি বলেছেন এই রক্তপাত হচ্ছে উনারই কোনো ভাই বা বন্ধুর রক্তপাত। বুঝতে পারছো কি একটা কবিতা লিখছে ভাই। আচ্ছা, পৃথিবীর গভীরতর অসুখ এখন মানুষ তবুরিনি পৃথিবীর কাছে। আসলে কবি বলেছেন যে পৃথিবীর গভীরতর অসুখ এখন মানুষ তবুরিনি পৃথিবীর কাছে। হিংসা বিদ্বেষে পরিপূর্ণ বর্তমান পৃথিবী, চারিদিকে যুদ্ধ হানাহানি রক্তপাত, এ যেন পৃথিবীর গভীরতর অসুখে পরিণত হয়েছে। অর্থাৎ তিনি আসলে এটাই বুঝিয়েছেন যে পৃথিবীর গভীরতর অসুখ, অর্থাৎ পৃথিবীর গভীরতর অসুখ হচ্ছে কোনটা? এই যে চারিদিকে মারামারি হানাহানি, তারপর খুন চুরি ডাকাতি, এগুলোই হচ্ছে পৃথিবীর অসুখ। হিংসা বিদ্বেষ পরিপূর্ণ বর্তমান পৃথিবী, এইগুলোই তো আসলে আসলে হিংসা বিদ্বেষে পৃথিবী ভরে গেছে। এবং এই পৃথিবীর গভীর অসুখে পরিণত হয়েছে কোনগুলা? এই মারামারি, এইগুলোই হচ্ছে অসুখ। এইগুলাকে তিনি অসুখের সাথে তুলনা করেছেন, মারামারি হানাহানি। মানুষ তো বুড়িনি পৃথিবীর কাছে, তবে মানুষ এসবের বিপরীতে অনেক মানুষের শুভবোধকে ধারণ করেন। ইতিবাচক এই বোধকে মানুষকে চালিত করেছে প্রগতির পথে, এর জন্য মানুষ পৃথিবীর কাছে কৃতজ্ঞ। অর্থাৎ এখানে বলেছেন মানুষ তো বুড়িনি পৃথিবীর কাছে, তবে মানুষের এসবের বিপরীতে অনেক মানুষ শুভবোধককে ধারণ করেছেন। অনেক, আসলে সব মানুষ তো সমান না, তাই না? অনেকে খুন খারাপি করে। তো এই মানুষের বিপরীতে অনেক মানুষ আছে এই এই ভালো কাজ করে থাকে, এই শুভবোধককে নিজের আত্মায় ধারণ করে। ঠিক আছে, ইতিবাচক এই বুদ্ধি মানুষকে চালিত করেছে প্রগতি, অর্থাৎ মানে অগ্রগতির পথে। এর জন্য মানুষ পৃথিবীর কাছে চিরকৃতজ্ঞ থাকবে। ঠিক আছে। আচ্ছা, সুচেতনা এই পথে আলো জ্বেলে। আমরা আগেই বলেছি যে সুচেতনা হচ্ছে কিসের প্রতীক? একটা শুভ কাজের প্রতীক। সুচেতনা হচ্ছে একটা শুভ কাজের প্রতীক। আচ্ছা, সুচেতনা এই পথে আলো জ্বেলে এই পথে পৃথিবীর ক্রমমুক্তি করবে। এটার দ্বারা কি বুঝেছে? যে সুচেতনা অর্থাৎ শুভবোধককে ধারণ করে। আমরা জানি সুচেতনা আসলে শুভ একটা চেতনাকে ইঙ্গিত করে, আমরা প্রথমেই বলেছি। আর এখানে কবি বলেছেন যে সুচেতনা এই পথকে আলো জ্বেলে এই পথের পৃথিবীর ক্রমমুক্তি হবে। তাইলে এখানে বলছেন সুচেতনা অর্থাৎ শুভবোধককে ধারণ করে ধীরে ধীরে সমাজ থেকে সকল নেতিবাচকতা দূর হবে। অর্থাৎ সুচেতনা এই পথে আলো জ্বেলে যদি শুভ কাজ আমরা করতে থাকি বা ভালো দিকগুলো যদি আমরা পরিস্ফুটন করতে পারি আমাদের জীবনে, তাহলে আমাদের সমাজ আমাদের দেশ অগ্রগতির পথে চালিত হবে। এটা আমরা সবাই জানি। তো এখানে কবি এই কথাই বলতে চেয়েছেন যে সুচেতনা এই পথে আলো জ্বেলে এ পথের পৃথিবীর ক্রমমুক্তি হবে। সুচেতনা অর্থাৎ শুভবোধককে ধারণ করে ধীরে ধীরে সমাজ থেকে সকল নেতিবাচকতা দূর হবে। অর্থাৎ আমরা যদি এই সুচেতনা এই চেতনাকে বুকে ধারণ করি, তাহলেই আমাদের এই নেতিবাচকতা দূর হবে। এ পথেই পৃথিবীর ক্রমমুক্তি হবে। অর্থাৎ এই পথেই কিন্তু পৃথিবীটা অগ্রগতির পথে এগোবে। আমরা যদি এই সুচেতনাকে আমরা বুকের ভিতরে ধারণ করি, তাহলে সে অনেক শতাব্দীর মনীষীর কাজ আর বহুকাল ধরে বহু মনীষীর প্রচেষ্টা দিয়েই তা সম্ভব হবে বলে কবির বিশ্বাস। তাহলে এখানে বলেছেন কবি সে অনেক শতাব্দীর মনীষীর কাজ। আসলে অনেক মানুষ এই শুভ কাজ করে থাকে। তো এই শুভ কাজ করতে হলে এটা কিন্তু অনেক একটা প্রচেষ্টার মাধ্যমে এই পৃথিবী আজকের এই পৃথিবী
রূপান্তর হয়েছে। আর বহুকাল ধরে মনীষী অর্থ কারা, মনীষী কারা, যারা ভালো কাজ করে থাকে এদেরকেই আমরা মনীষী বলে থাকি। বহুকাল ধরে মনীষীর প্রচেষ্টায় অর্থাৎ ভালো কাজের মানুষদের প্রচেষ্টার মধ্য দিয়েই তা সম্ভব হবে বলে কবির বিশ্বাস। কি সম্ভব হবে? অর্থাৎ এই পৃথিবীর যে অগ্রযাত্রা, পৃথিবীর যে ভালো, যে সামনের যে অগ্রযাত্রা হবে, এই মনীষীর যে অনেক প্রচেষ্টা, মানে ভালো মানুষদের প্রচেষ্টার ফলেই কিন্তু এই কাজটা সম্ভব হবে বলে কবি বিশ্বাস করেন। আচ্ছা, আমাদের মতো ক্লান্তিহীন নাবিকের হাতে গড়ে দেব আজ নয় ঢের দূর অতিক্রম প্রভাতে। অর্থাৎ কবির বিশ্বাস সুদূর ভবিষ্যতে নতুন প্রজন্মের হাত ধরেই আলোকজল পৃথিবী গড়ে উঠবে। অর্থাৎ আমাদের মতো ক্লান্তিহীন নাবিকের হাতে গড়ে দেবা আজ নয় ঢের দূর অতিক্রম প্রভাতে। অর্থাৎ কবি এখানে বলছেন যে কবির বিশ্বাস সুদূর ভবিষ্যতে নতুন প্রজন্মের হাত ধরেই আলোকজল পৃথিবী গড়ে উঠবে। তাহলে এখানে নাবিক বলতে কাদের বুঝেছেন? নাবিক বলতে যে আমাদের যে উত্তরসূরি যারা আছে বা আমাদের পরবর্তী প্রজন্মের যারা আছে তাদের কথাই বলছেন। আমাদের মতো ক্লান্তহীন নাবিকদের গড়ে দেওয়া আজ নয় ঢের দূর অতিক্রম প্রভাতে। কবির বিশ্বাস সুদূর ভবিষ্যতে নতুন প্রজন্মের হাতে আলোক উজ্জ্বল পৃথিবী গড়ে উঠবে। আর এই কবিতাটিতে আজ না হলেও দূরবর্তী সেই সমৃদ্ধ পৃথিবী গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। এটা খুবই ইম্পর্টেন্ট লাইন, যে আমাদের মতো ক্লান্তহীন নাবিকদের হাতে, অর্থাৎ আমাদের মতো আমরা যেভাবে মানে ক্লান্তহীন নাবিকদের হাতে গড়ে দেব আজ নয় ঢের দূর অন্তিম প্রভাতে। অর্থাৎ কবির বিশ্বাস সুদূর ভবিষ্যতে নতুন প্রজন্ম আসবে যারা, তাদের হাত ধরেই কিন্তু আমাদের এই পৃথিবী গড়ে উঠবে, এই আলোক উজ্জ্বল পৃথিবীটা গড়ে উঠবে। আর তাই কবিতাটিতে আজ না হলেও দূরবর্তী সেই সমৃদ্ধ পৃথিবীর গড়ে তোলার প্রত্যয় এখানে তিনি কবি ব্যক্ত করেছেন। এটা আমরা বুঝতে পারছি এই লাইন থেকে। আচ্ছা, মাটি পৃথিবীর টানে মানব জন্মের ঘরে কখনো এসেছি, না এলেই ভালো হতো অনুভব করে। এসে যে গভীরতায় লাভ হলো সে সব বুঝেছে। এখানে কবি বুঝেছেন মাটির পৃথিবীর টানে মানব জন্মের ঘরে কখন এসেছি, না এলেই ভালো হতো অনুভব করে। অর্থাৎ পৃথিবীতে সংঘটিত অসংখ্য নেতিবাচক ঘটনা প্রত্যক্ষ করে কবির মনে হয় পৃথিবীতে জন্ম না নিলেই হয়তো ভালো হতো। পৃথিবীতে যত আসলে খুন খারাপি, তারপর খারাপ কাজ যেগুলো দেখেন কবি, এগুলো দেখে কবির মনে কিন্তু অনেক প্রশ্ন জাগে, এই পৃথিবীতে আসলে না এলেই আমার ভালো হতো। কিন্তু পরক্ষণে এই পৃথিবীর স্নেহের দান, এই যে পৃথিবীর মায়া, এইটা কিন্তু ওনাকে আবদ্ধ করে ফেলে, কিন্তু ঠিক পরক্ষণে ওনাকে আবদ্ধ করে। এই জন্য কবি বলেছেন যে এসে যে গভীরতায় লাভ হলো সে সব বুঝেছি। কিন্তু পরক্ষণে যে পৃথিবীর যে দান, যেটা স্নেহের যে মমতা আবদ্ধ করে কবিকে রেখেছে, এই দান এবং ভালো কাজ অর্থাৎ শুভবোধককে শুধু নেতিবাচক তুমি যদি প্রত্যক্ষ করো তাহলে হবে না, তুমি কিন্তু ভালো দিকগুলো কিন্তু প্রত্যক্ষ করতে হবে। তাই জন্য কবি এখানে লিখছেন যে শুভ কাজ বা শুভবোধক প্রত্যক্ষ করে তিনি আসলে খুবই আনন্দিত হয়েছে। পৃথিবীতে আসলে যে খারাপ কাজ আছে তাই না, অনেকে ভালো কাজ করে, এই শুভ বা ভালো দিক আছে। পৃথিবীতে শুধু খারাপ দিক আছে এমন কোনো কথা নেই, ভালো দিকও আছে। এই ভালো দিক দেখে কবি বলেছেন না, আসলে আমার এই পৃথিবীতে জন্ম নেওয়া সার্থক। প্রথমে তিনি বলেছেন এই পৃথিবীতে খুন খারাপি বা নেতিবাচক দিকগুলা তিনি মনের মধ্যে এনেছেন এবং প্রশ্ন করেছেন নিজেকে যে আসলে এই পৃথিবীতে না এলেই ভালো হতো। কিন্তু ঠিক এর পরবর্তীতে আবার মনে প্রশ্ন জাগছে যে না রে, পৃথিবী তো আমাকে অনেক মায়ায় মানে আবদ্ধ করে রেখেছে। পৃথিবীর এই দান, স্নেহের দান, এই বাতাস, এই মাটি, এগুলো তো পৃথিবীরই দান। এই পৃথিবীতে অনেক ভালো কাজ হয়েছে, অনেক ভালো শুভ জিনিস হয়েছে বা ভালো কল্যাণময় জিনিস হয়েছে। এইগুলো ভেবে তিনি নিজে আসলে খুবই আনন্দিত হচ্ছে। এইখানে এই লাইনটা দ্বারা এইখানে বোঝানো হয়েছে। দেখেছি, আবার এরপরের লাইনটা, দেখেছি যা হলো হবে মানুষের যা হবার নয়। দেখেছি যা হলে হবে, না হলে মানুষের যা হবার নয়। শাশ্বত রাত্রির বুকে সকালে অনন্ত সূর্যোদয়। কবির যা হয়েছে, যা হবে আর যা হওয়া উচিত নয়, তার সবই প্রত্যক্ষ করেছে। আসলে কবি এখানে বলছেন যে যা হয়ে গেছে, যা হবে অথবা যা ভবিষ্যতে হওয়ার কথা, হ্যাঁ, এই সবগুলোই তিনি প্রত্যক্ষ করেছেন। হ্যাঁ, কিন্তু তিনি জানেন বিরাজমান এই অন্ধকারে অন্তরালে রয়েছে মুক্তির দিশা। এই আসলে এইগুলোতেই কিন্তু মুক্তি আছে। এক্ষেত্রে সচেতনতা শুভ যে ইঙ্গিতটা রয়েছে, শুভ দিকটা, এই শুভ দিকটার বিকাশের মধ্য দিয়ে অন্ধকারকে দূর করা সম্ভব হবে। হ্যাঁ, এর সঙ্গে দেখা দিবে মিলবে আলোকোজ্জ্বল এক নতুন পৃথিবীর। আসলে সুচেতনার দ্বারা
সম্পূর্ণরূপে কবি একটা শুভ দিককে ইঙ্গিত করেছেন। এই শুভ দিক অর্থাৎ ভালো কাজ, নৈতিকতা এগুলো এই শুভ দিককে ইন্ডিকেট করে, ঠিক আছে? তো এই অন্ধকার কখন দূর হবে? এই পৃথিবীর যে অন্ধকার, এই অন্ধকার থেকে মুক্তির লাভ হচ্ছে সুচেতনা অর্থাৎ এই শুভ দিক, ঠিক আছে? ওকে। আর এরই দ্বারা আমরা যদি এই শুভ দিককে কাজে লাগাই বা সুচেতনাকে আমরা মনে ধারণ করি, তাহলে কিন্তু আমাদের এই আলোকোজ্জ্বল এক নতুন পৃথিবীর জন্ম হতে পারে। তো এই হচ্ছে আমাদের একবার সিম্পল জিনিস। এইটার থেকে তোমার টপ মার্কস এমসিকিউ যেগুলো, এগুলো আমি পাটেই বুঝাই ফেলছি মাত্র 15 বা 16 মিনিটে। তোমার এই কবিতা কভার হয়ে গেল। এইগুলো তুমি এই 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 যেগুলো পড়াইছি তোমাকে, এই 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 পড়ানোর থেকেই তোমার কিন্তু তুমি সিকিউ লিখতে পারবা, ঠিক আছে? এবং এইটার মেইন টপিক